আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের 2026 সালের গণিত বইয়ের অনুশীলনী 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত এই অনুশীলনীর অঙ্ক নং 1 থেকে 8। দেখো, এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 167, অনুশীলনী 11। তো আজ আমরা এই 1 থেকে এই 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো শুরুতেই কিছু টিক চিহ্ন আছে, তো চলো শুরুতে আমরা আগে এগুলো সমাধান করে নিই। 1 নং প্রশ্নে দেওয়া আছে 51 থেকে 60 এর শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি মানে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যাপ্তি যে কথা, শ্রেণী ব্যবধান ঠিক একই কথা। অর্থাৎ 51 থেকে 60 এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? আমরা জানি পরিসংখ্যানের অঙ্কের বেলায় আমাদের কি করতে হয়। আমরা জানি যে পরিসংখ্যানের অঙ্কের সময় এটা কিন্তু নিম্ন সীমা আর এটা হলো উচ্চ সীমা। তো নিম্ন সীমা থেকে গণনা শুরু করতে হবে। তা আমরা যদি 51 থেকে গণনা শুরু করি, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, তাহলে হবে 10। অর্থাৎ আমাদের শ্রেণী ব্যাপ্তি হবে 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত নং সঠিক? খ নং হলো আমাদের সঠিক। 10 শ্রেণী ব্যাপ্তি হলো 10। আমি আবার বলতেছি, এই 51 সহই গণনা করতে হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে আছে যে 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? অর্থাৎ 60 আর 70 এর মাঝখানে কত হবে? মধ্যবর্তী সংখ্যাটি কত হবে? এটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এখানে এই নিম্ন সীমা আর এটা হলো উচ্চ সীমা, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যবিন্দু চলে আসবে। তাহলে মধ্যবিন্দু কত হবে? 60 যোগ হলো 70 আর ভাগ হবে 2। তাহলে 7 6 হলো 13, তার মানে হলো এখানে হবে 130 আর একে 2 দ্বারা ভাগ করলে হবে 60 দুগুণে 120, 65 দুগুণে হবে 130, তার মানে হবে 65। অর্থাৎ মধ্যবিন্দু হলো 65। মধ্যবিন্দু এখানে হবে আমাদের গ নং 65। এরপরে 3 নং প্রশ্ন দেখে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? তো অর্থাৎ আমাদের 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো নিতে হবে, আর এই মোট কতটি বিজোড় সংখ্যা ঠিক তত দ্বারা ভাগ করতে হবে। আগে যোগ করতে হবে, তারপর ভাগ করতে হবে। তাহলে আমরা আগে লিখি যে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো, বিজোড় সংখ্যা কত হবে? 1, তারপরে হবে 3, 5, তারপরে হবে 7, এরপরে হলো 9। আর 10 তো নেওয়া যাবে না, 10 তো জোড় সংখ্যা। তাহলে এই কয়েকটা হলো আমাদের বিজোড় সংখ্যা। তো 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9। তো গড় কত হবে তাহলে? সুতরাং গড় হবে আমাদের, এখানে কত আছে এই সবগুলো আমরা যোগ করব। 1, 3, 5, 7 হচ্ছে 9, এই সবগুলো আমরা যোগ করে দিব। আর মোট সংখ্যা কয়টা? 1, 2, 3, 4, 5টি। তাই 5 দ্বারা আমরা ভাগ করব। তো আমরা সবগুলো যোগ করি। এখানে 16 আর 5 21, 22 আর 3 হলো 25। তাহলে এখানে হবে 25 উপরে আর নিচে হবে 5। তো 5 দ্বারা 25কে ভাগ করলে হবে আমাদের 5, তার মানে হবে গড়। এটা হলো আমাদের গড়। তাহলে গড় কত হবে? খ নং 5। তো এরপরে 4 নং প্রশ্ন থেকে দেওয়া আছে সংখ্যাবাচক তথ্য সমূহকে কি বলে? তথ্য উপাত্তের অঙ্কের বেলায় আমরা জানি যে সংখ্যাবাচক তথ্যসমূহকে হচ্ছে পরিসংখ্যান বলে। তোমরা যখন উপরের ক্লাসে উঠবে আরও
বড় ক্লাসে উঠবে তখন দেখবে এই অনুশীলনীর নাম থাকবে হলো পরিসংখ্যান। তো এটা হবে আমাদের পরিসংখ্যান। তাহলে কিন্তু আমাদের 4 নং প্রশ্নের সমাধান শেষ। তো এখন আমরা সমাধান করব হলো 5 নং প্রশ্নের। 5 নং প্রশ্নে কি বলছে, উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো। তো এটা তোমাদের গণিত বইয়ের দেখো পৃষ্ঠা, এটা হলো 163, তাহলে 63-র আগে যা আছে অর্থাৎ 162 পৃষ্ঠাতে দেখো আছে এটা। এই যে এখানে দেখো 162 পৃষ্ঠা, যদিও এখানে পৃষ্ঠা উপরে লেখা নাই, অর্থাৎ এই যে তথ্য উপাত্ত একাদশ অধ্যায় লেখা আছে, ঠিক ওই পৃষ্ঠাতে দেখো দেওয়া আছে তথ্য ও উপাত্ত। এখান থেকে আমরা কি করব, এই জেনেছি এই পর্যন্ত আমরা বাদ দিয়ে দিব। এরপরে এই সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান, আর তথ্য বা ঘটনার নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। এটা কিন্তু তাহলে উপাত্তের সংজ্ঞা হয়ে যাবে। তারপরে ধরা যাক কোনো পরীক্ষায় 7ম শ্রেণীতে অধ্যয়নরত 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো, এখানে যেটা আছে তুমি চাইলে এই নম্বরগুলো অন্যভাবেও দিতে পারো, অবিকল যে এর মতো মিলিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। তোমরা এখান থেকে শুরু করবে, এখানে যে নম্বরগুলো দেওয়া আছে তোমরা অন্য নম্বর দিলেও হবে। এরপরে এখানে নম্বর সময়ের এই তালিকায় একটি পরিসংখ্যান সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যই পরিসংখ্যানের উপাত্ত। তাহলে কিন্তু আমাদের এই যে 5 নং প্রশ্নের কিন্তু সমাধান হয়ে যাবে। এই যে উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লেখো, এখানে কিন্তু উপাত্ত বলতে কি বোঝায় তাও আছে, আবার এই যে একটা উদাহরণ, এই যে উদাহরণ এটাও কিন্তু আছে। এই যে ধরা যাক কোনো, এটা কিন্তু উদাহরণ। তাহলে আমরা এই সংখ্যাভিত্তিক এখান থেকে শুরু করবো এর শেষ পর্যন্ত, এটা দিলে আমাদের 5 নং প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখন এমন না যে তোমার এই সংখ্যাগুলো তোমার মুখস্থ করতে হবে, এরকম করেই তুমি তোমার মতো করে দিবে তাহলে হবে। অবিকল যে এর মতোই দিতে হবে তা কিন্তু না। তাহলে কিন্তু এটা আমাদের 5 নং প্রশ্নের সমাধান। এখন এরপর দেখো 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে বলছে উপাত্ত 6 নং প্রশ্নে বলছে উপাত্ত কত প্রকারের, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখো। এটা আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো এটা হলো তোমাদের 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নে কি আছে, উপাত্ত কত প্রকারের, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং এখানে আমার একটা ওয়ার্ড ছাড়া পড়ছে, এখানে আমি উপরে লিখে দিলাম, এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লেখো। তো এটার উত্তরটা আমরা ঠিক এভাবে দিব। উৎস অনুযায়ী পরিসংখ্যানের উপাত্ত 2 প্রকার, যথা 1 প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত ও 2 মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। এখন এই উপাত্ত সংগ্রহের পদ্ধতি, তো প্রাথমিক উপাত্ত সংগ্রহের পদ্ধতি, প্রাথমিক উপাত্ত অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক উৎস থেকে সরাসরি সংগৃহীত হয়। তো এর সুবিধা কি, সুবিধা হলো অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য। আর তথ্যে 2 হলো কি, এর বেশ কয়েকটা সুবিধা আছে, এর ভিতরে আমি 2টা সুবিধা দিলাম। 1 নম্বর সুবিধাটি দিলাম অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য, যেহেতু তথ্য সংগ্রহকারী ব্যক্তি বা অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা এরা কি করে, যে জায়গাতে ঘটনাটি ঘটে সেখানে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করে, এজন্য এটা অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য। আর তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়, যেহেতু নিজেই তথ্যটা সংগ্রহ করে এজন্য কিন্তু তথ্যের গোপনীয়তাটা রক্ষা করা যায়। তাহলে এর 2টি সুবিধা। তোমার বিদ্যালয়ের ধরা গেল যে 7ম শ্রেণীর যতগুলা শিক্ষার্থী আছে 7ম শ্রেণীর সবার উচ্চতা পরিমাপ করতে হবে, উচ্চতা মাপতে হবে। তাহলে কিন্তু সেখানে তথ্য সংগ্রহকারী ব্যক্তি সরাসরি যদি উপস্থিত থেকে তথ্যটি সংগ্রহ করে তাহলে সেটা অনেক বেশি সঠিক এবং নির্ভরযোগ্য হবে। এরপর দেখো এর কিন্তু অসুবিধাও আছে। এর অসুবিধাসমূহ কি,
সময় ও খরচ বেশি লাগে, কারণ যে জায়গাতে ঘটনাটি সংঘটিত হবে সেখানে থেকে তথ্যটি সংগ্রহ করতে হলে কি একটা যাতায়াত খরচ আছে, এজন্য আবার এর জন্য কিন্তু সময় লাগবে। তাহলে অসুবিধা কি, সময় ও খরচ বেশি লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমন কোনো জায়গাতে আন্দোলন হচ্ছে, কোনো জায়গাতে যে বিশ্বের যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে সংবাদকর্মীরা যদি সরাসরি তথ্য সংগ্রহ করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, নিজের উপর কি দুর্ঘটনাও আসতে পারে। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে এই আমরা অসুবিধা অনেক আছে, তাহলে দুইটা দিলাম। এখন আসো মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত কিভাবে সংগ্রহ করতে হয়, তো এখানে তোমরা একটু কথা যোগ করে নেবে। মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত সংগ্রহের পদ্ধতি, তো আমি সংগ্রহের পদ্ধতি এই কথাটা বাদ পড়েছি, তোমরা লিখে নেবে যে সংগ্রহের পদ্ধতি। মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত সংগ্রহের পদ্ধতি। মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত সরাসরি কোনো উৎস থেকে সংগ্রহ না করে ইন্টারনেট, পত্রিকা, বই, সরকারি দলিলপত্র, কোনো সংস্থা কর্তৃক প্রকাশিত রিপোর্ট থেকে সংগ্রহ করা হয়। যেমন জাতিসংঘ যদি কোনো তথ্য প্রকাশ করে আমরা কিন্তু সেটা থেকে আমরা একটা তথ্য সংগ্রহ করতে পারি। তারপর সরকারি দলিল, বিভিন্ন বই থেকেও কিন্তু আমরা অনেক তথ্য পাই। তো এর কিছু সুবিধা আছে, অনেক সুবিধা আছে, তার মধ্যে আমি দুইটা সুবিধা দিলাম। তো এক নম্বর হলো কি সহজে পাওয়া যায় আর খরচ কম। আর দুই নম্বর সুবিধা হলো কি অতি অল্প সময়ে উপাত্ত সংগ্রহ করা যায়। যেমন আমরা টেলিভিশন খুললেই কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যেতে পারি, ইন্টারনেট থেকে আমরা অনেক তথ্য পাই। তো এটাই হলো সুবিধা। তারপরে হলো অসুবিধাও আছে আবার এর, সবসময় নির্ভুল নাও হতে পারে। যেহেতু আমরা যে তথ্যটা নিব আমরা কিন্তু সরাসরি এই যে জায়গাতে ঘটনাটি হচ্ছে সেখানে আমরা যদি না যে তথ্য সংগ্রহ করি তাহলে কিন্তু ভুল হওয়ার একটু সম্ভাবনা থেকে যায়। তাই সবসময় এটা নির্ভুল নাও হতে পারে। আবার আরেকটা অসুবিধা আছে কি নির্ভরযোগ্যতা অনেক কম, যেহেতু এটা সরাসরি নিজে সংগ্রহ করা হয় না, এই জন্য এখানে নির্ভরযোগ্যতা অনেক কম। এরপর আমরা ৭ নং প্রশ্নের উত্তর দিব। ৭ নং প্রশ্নে বলছে যে দেখো ৭ নং প্রশ্নে আছে অবিন্যস্ত উপাত্ত কি, উদাহরণ দাও। অবিন্যস্ত উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত উপাত্তগুলো যদি মানের ক্রম অনুসারে সাজানো না থাকে, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট কোনো ক্রমেই সাজানো না থাকে, তখন এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে, অর্থাৎ অগোছালো উপাত্ত বলে। যেমন উদাহরণ দিতে বলছে, তাহলে আমরা উদাহরণ দিই। যেমন সপ্তম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো যেমন 85, 70, 90, 60, 80, 95, 75, 77, 90, 82, 60, 83, 90, 81, 65। এখানে যে সংখ্যাগুলো বা নম্বরগুলো দেওয়া আছে, যে এখানে সংখ্যাগুলো সাজানো নেই, তাই এগুলো অবিন্যস্ত উপাত্ত। তো এটাই আমাদের 7 নং প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো এখন আমরা সমাধান করব হলো আমরা 8 নং প্রশ্নের। 8 নং প্রশ্ন দেখো দেওয়া আছে যে নিচে একটি অবিন্যস্ত উপাত্ত দেওয়া হলো। ও 8 নং প্রশ্নটা আগে আমি পড়ে নিই, প্রশ্নটা লেখা হয় নাই। দেখো 8 নং প্রশ্ন আছে একটি অবিন্যস্ত উপাত্ত লেখো। অবিন্যস্ত মানে হলো এলোমেলো, অগুছানো। একটি অবিন্যস্ত উপাত্ত লেখো, মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। 8 নং প্রশ্নের উত্তরে আমরা ঠিক এভাবে লিখব যে যেহেতু বলছে একটি অবিন্যস্ত উপাত্ত দিতে বলছে, তা আমরা লিখব যে নিচে একটি অবিন্যস্ত উপাত্ত দেওয়া হলো। এগুলো কোনো এক পরীক্ষায় সপ্তম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর। তো এই যে 20 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে 82, 64, 47, 91, 76। এখানে দেখো এলোমেলো আছে, এই যে 82-র পরে 65, আবার 65-র পর 47, এরপর আবার দেখো 91, মানে ছোট বড় এলোমেলো ভাবে দেওয়া আছে। এটাই হলো অবিন্যস্ত। যখন এলোমেলো দেওয়া থাকবে এটাই হলো অবিন্যস্ত। তো এখন আমাদেরকে বলছে এটাকে বিন্যস্ত করার জন্য, তাহলে আমরা লিখব যে
উপরে বর্ণিত নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে হলো ছোট থেকে বড়। তো লিখবো যে উপরে বর্ণিত নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা হলো। যেহেতু বিন্যস্ত উপাত্তে রূপান্তর করতে বলছে, তাই আমরা ঠিক এভাবে লিখব। এরপরে এখানে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখবো এভাবে। সবচেয়ে ছোট আছে 47, তো 47 থেকে শুরু করব। 47-এর পরে একটু তার সাথে একটু বড়, তার সাথে আর একটু বড়, এভাবে ধাপে ধাপে আমরা সবচেয়ে বড় 95 পর্যন্ত পৌঁছাইছি। তো এখানে যেভাবে আছে, যে নম্বরগুলো আছে এই নম্বরগুলো যে দিতে হবে তা কিন্তু নয়। তোমার ইচ্ছে মতো 15 জন অথবা 20 জনের নম্বর দিবে এলোমেলোভাবে। এরপরে আবার সেটাকে আবার বিন্যস্ত করে সাজিয়ে ছোট থেকে বড় সাজিয়ে বিন্যস্ত করবে, ছোট থেকে বড় সাজাবে, যেটা দিবে সেটাকে আবার ছোট থেকে বড় সাজাবে, তাহলেই তোমার বিন্যস্ত করা হয়ে যাবে। তো এরপরে আবার এটাকে কিন্তু আমরা দুইভাবে সাজাতে পারি, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে, আবার বড় থেকে ছোট মানের অধক্রমে। বড় থেকে ছোট মানে হলো অধক্রমে, মানের অধক্রমে। তো আমরা আবার এটা লিখতে পারি যে আবার উপরে বর্ণিত নম্বরগুলোকে মানের অধক্রমে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর উপরে বর্ণিত নম্বরগুলোকে মানের অধক্রমে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করা হলো। তো আগে যেটা ছোট থেকে বড় ছিল, এবার আমরা ঠিক এই বড় থেকে আমরা শুরু করেছি। তো এখানে 47 থেকে 95 গেছি ছোট থেকে বড়, আর এখানে আমরা কি করছি, বড় থেকে সাজিয়ে ছোটতে গেছি। তাহলে কিন্তু আমাদের দুইভাবে সাজানো হয়ে গেল। তো তোমাদের পরীক্ষাতে যে কোনো একটা দিলে হবে এই প্রশ্নের উত্তরে, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে, যে কোনো একটা দিলে হবে। আমি এখানে দুটিই দিয়েছি। যদি কোনো সময় পরীক্ষা চাইতেও পারে যে উপাত্তগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাও, সেক্ষেত্রে তোমার দুইটাই দিতে হবে। আর যেহেতু এখানে উল্লেখ নাই, তাই আমি দুটাই দিয়েছি, তোমার যে কোনো একটা দিলে হবে। তো এর সাথে আমাদের কি 1 থেকে 8 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান হয়ে গেল। তো পরবর্তী ক্লাসে আমরা 9 নং অঙ্কটি সমাধান করব এবং ধাপে ধাপে আমরা পরের সবগুলো অঙ্কই সমাধান করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।